খুব ছোট্ট একটা শব্দ মা। এই ডাকটার খুব গভীর একটা ঘ্রাণ আছে, যা জন্মের পর থেকেই নিয়ে বেড়াচ্ছি, আর দিন দিন আরও যেন নেশাতুর হয়ে উঠছি। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, আদর আর নিঃস্বার্থ ভালোবাসার সব সুখের কথা। মায়ের তুলনা মা নিজেই। আজ সেই মায়ের জন্যই বিশেষ দিন, আজ মা দিবস। সকল মায়েদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা দিয়েই শুরু করছি আজকের সকাল। শুভ সকাল। আমন্ত্রণ কেও স্টিল নিবেদিত সকাল 24। আজ রবিবার 29 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 12 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আমরা পত্রিকায় চলে যাব। আপনাদের সাথে নিয়ে চোখ বুলিয়ে নেব পত্রিকার প্রথম পাতা এবং জেনে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি পড়ছি, প্রাণী খাদ্যের বাজার সিন্ডিকেটের চক্করে, কোরবানির ঈদ ঘিরে সিন্ডিকেট আরও সক্রিয়। 4 থেকে 5টি কোম্পানির স্বার্থে দেশে সয়াবিন আমদানিতে বিধি নিষেধ। গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে পোল্ট্রি ফিডের বাজার। বিদেশি ঋণের সুদাসুল পরিশোধে আরও চাপ। নতুন করে ডলারের দর বৃদ্ধির প্রভাব। অর্থবছরের 9 মাসে টাকার হিসেবে পরিশোধ বেড়েছে 67%। ডলারের ঘাটতি মেটাতে বাজেট সহায়তা বাড়াতে তৎপর সরকার। যুবলীগ নেতার ছত্রছায়ায় মিরপুরের মাদকের রানী। ফতের নামে 11 ও ছেলে জয়ের নামে 5 মামলা। মিরপুরের শাহালির নিউসি ব্লকে ফতে চক্রের রাজত্ব। দর্শক, আমরা চলে যাব প্রথম আলোতে। দেখে নেব প্রথম আলোর শিরোনামগুলো। চীনা মুদ্রায় ঋণ দিতে চায় চীন, আগ্রহী বাংলাদেশও। আমদানি ব্যয় মেটাতে 500 কোটি ডলারের সমপরিমাণ ইউয়ান ঋণ দিতে আগ্রহী বেইজিং। আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছে ঢাকার। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঋণ। ডলার সংকটে থাকা বাংলাদেশকে নিজস্ব মুদ্রা ইউয়ানে বিপুল পরিমাণ ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে চীন। বাড়ির কাছেই হাসপাতাল, নেই দরকারি চিকিৎসা। 11টি জেলা সদর হাসপাতাল ও 92টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এক্স-রে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি পরীক্ষার মতো সেবাগুলো অপর্যাপ্ত। উপজেলা পর্যায়ে যদি এক্স-রে, ইসিজি কিংবা ছোটখাটো অস্ত্রোপচারের ব্যবস্থা থাকে তাহলে প্রান্তিক পর্যায়ে ভালো চিকিৎসা পাওয়া যেত, বলেছেন মাহফুজুর রহমান, জনস্বাস্থ্য রক্ষা কমিটির চট্টগ্রামের আহ্বায়ক ও বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, চলে যাব কালের কণ্ঠে। সৌর বিদ্যুতে ব্যয় 3 গুণ বেশি। ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি এই ব্যয়। জমির উচ্চমূল্য অধিগ্রহণে জটিলতা ও সঞ্চালন অবকাঠামো নির্মাণ ব্যয়ের কারণ। উৎপাদন খরচ বেশি। আধুনিকায়নের পথে এগোচ্ছে উত্তর সিটি। মেয়র আতিকের 4 বছর। মশার উৎসস্থল ধ্বংস করতে পরিত্যক্ত উপকরণ কেনার উদ্যোগ। কারওয়ান বাজার স্থানান্তরের পর দ্রুত দোকান বরাদ্দ। চলতি বছর লাগানো হবে 1,20,000 গাছ। জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণ করতে হবে। আইবির কনভেনশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে গণমুখী, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, উপযুক্ত ও টেকসই কৌশল এবং পরিকল্পনা গ্রহণের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে। সড়কের জন্য গতির নির্দেশিকা থাকলেও লেনে নেই। বেশিরভাগ মহাসড়ক 2 লেনের, গতিসীমা বাস্তবায়ন করা কঠিন। 4 বছরে মুখোমুখি সংঘর্ষে 5,693 মৃত্যু। দর্শক, দেখে নেব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। এমপিদের ট্রাম্প কার্ড ইউপি চেয়ারম্যান। উপজেলা পরিষদের ভোট, প্রায় 3,500 ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত। টাকা দিয়ে কেনা সনদের তালিকা ডিবির হাতে। কারিগরি শিক্ষা বোর্ডে জালিয়াতি। টাকা দিয়ে কেনা কারিগরি শিক্ষা বোর্ডের সনদ ও নম্বরপত্রের তালিকা এখন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে।
সবশেষে আমরা বণিক বার্তা শিরোনামগুলো দেখে নেব। রেমিটেন্সের বাজার হারিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রধান 4 ব্যাংক, বাজার অংশীদারিত্ব 30 থেকে 10% নেমেছে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে। গণভবনের সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবার এসএসসি ও দাখিল পরীক্ষার ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। ইতালিতে রাজনৈতিক আশ্রয় পাবে না বাংলাদেশি অবৈধ অভিবাসীরা। দর্শক, এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা বলছিলাম আজ এসএসসির ফল প্রকাশিত হবে। এসএসসি ও সমান পরীক্ষার ফল আজ প্রকাশিত হতে যাচ্ছে এবং অপেক্ষায় লাখো শিক্ষার্থী। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপর নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে। গত 15 ফেব্রুয়ারি সারা দেশে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। 3700 কেন্দ্রে অংশ নেয় 20,24,192 জন পরীক্ষার্থী। দর্শক, এবার একটু আমরা ফলের বাজার থেকে ঘুরে আসব। নারায়ণগঞ্জের বাজারে উঠতে শুরু করেছে আগাম লিচু। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। সাদিক, শুভ সকাল। মৌসুমী ফল লিচু কিন্তু কিছুটা আগেই উঠতে শুরু করেছে বাজারে, তো ক্রেতাদের ভিড় কিংবা আগ্রহ কেমন দেখছেন? শুভ সকাল সারিকা। নারায়ণগঞ্জের বাজারে আসলে মূলত বলা যায় যে বাংলাদেশে বিভিন্ন স্থানে লিচু উৎপাদন হলে বা আবাদ হলেও নারায়ণগঞ্জে কিন্তু সোনারগাঁয়ে কিন্তু লিচুর আবাদ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিচু কিন্তু প্রথম বাজারে আসলে দেখা যায়। এবং আপনাকে যদি জানাই, সেই 1700 শতাব্দী থেকে পর্তুগিজ আমল থেকে কিন্তু সোনারগাঁয়ের আবহাওয়া অনুকূলে থাকার কারণে কিন্তু সোনারগাঁয়ে আসলে মূলত 3 ধরনের লিচু আসলে উৎপাদিত হয়ে থাকে। এবং আমি যেখানটিতে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে সোনারগাঁয়ের মোগরাপাড়া মোড়, এখানে কিন্তু সকাল ভোর 5টা থেকে লিচুর বাজার পাইকারি লিচু বিক্রি শুরু হয়। এবং এখানে যে প্রায় 300টি বাগান রয়েছে, লিচুর বাগান 3 শতাধিক উপরে, সেখান থেকে কিন্তু যে সকল চাষি রয়েছে লিচু, তারা কিন্তু লিচু সংগ্রহ করে তারা মূলত এই মোগরাপাড়া মোড়ে যে লিচুর বাজারটি রয়েছে এখানে কিন্তু তারা আসলে নিয়ে আসেন। এবং এখান থেকে শুধু নারায়ণগঞ্জ জেলা নয়, বলা যায় যে এখানে যে সকল ব্যবসায়ী রয়েছেন বা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যতটুকু বলছে আসলে এখান থেকে মূলত দেশের বিভিন্ন স্থানে লিচু সরবরাহ হয়ে থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে মূলত যেখানে পাইকারি বা যে সকল চাষি রয়েছে তাদের সাথে আসলে কথা বললাম, তারা যেটি বললে যে এবারে আসলে আবহাওয়া কিছুটা তাদের বিঘ্ন ঘটার কারণে কিন্তু তাদের লিচুর যে ফলন, বিশেষ করে শিলাবৃষ্টি হওয়ার কারণে এবং অসময়ে বৃষ্টির কারণে, বৃষ্টি বর্ষণের কারণে তাদের লিচুর যে ফলন সেটি আশানুরূপ নয়। এবং বিগত সময়ের তুলনায় কিন্তু এবার লিচুর ফলন কিছুটা তাদের কম হয়েছে। এবং এই কারণে তাদের যে লিচু বিক্রি করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে তাদের চাহিদা বা তাদের আশানুরূপ তারা যে সকল দাম চেয়েছেন আসলে এগুলি তারা সন্তুষ্ট হতে পারেনি। আর এই বাজারটি মূলত ভোর 5টা থেকে শুরু হয় এবং 9টা পর্যন্ত কিন্তু এখানে যে সকল লিচু বাগানের যে সকল চাষি রয়েছেন তাদের আবাদকৃত লিচুগুলি তারা বিক্রি করার জন্য এখানে নিয়ে আসে। মানে এখান থেকে মূলত বাংলাদেশের বিভিন্ন জেলাতে আসলে এই সোনারগাঁয়ের লিচু কিন্তু আসলে সরবরাহ করা হয়ে থাকে এবং বলা যায় যে এই বেলা গড়ার সাথে সাথে কিন্তু 9টা পর্যন্ত আসলে বিভিন্ন লিচু ব্যবসায়ীদের আনাগোনাই কিন্তু আসলে সোনারগাঁর মোড়ে দেখা যায়। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আহসান সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা লিচুর বাজারের খবর জানছিলাম। এবারে মৌসুমী ফল আম কাঁঠালেরও আমরা একটু খবর জেনে আসব। আমরা চলে যাব নওগাঁতে। নওগাঁ থেকে যুক্ত হবেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, শুভ সকাল। আপনি তো আমের বাগানেই আছেন। নওগাঁতে কেমন হয়েছে ফলন? আম কিংবা কাঁঠালের ফলন কেমন হয়েছে? কৃষকদের বা চাষিদের প্রত্যাশা কেমন? শুভ সকাল। ফলন তো আসলে বেশ ভালোই হয়েছিল, কিন্তু মাঝে যে আসলে একটা কঠিন সময় আমরা পার করলাম, যে তীব্র দাবদাহ ছিল, গরম ছিল, সেটির কারণে আসলে অন্যান্য ফসলের মতো ঠিক আম, কাঁঠাল বা লিচু এগুলোরও
বেশ খানিকটা ক্ষতি হয়ে গেছে। এখানকার যারা আম চাষি আছেন বিশেষ করে তারা যেটি বলছিলেন যে প্রায় 30% মতো আম আসলে এই তীব্র গরমের কারণে পড়ে গেছে। যদি এটি আসলে খানিকটা বৃষ্টিপাত পেত বা খানিকটা ঠান্ডা আবহাওয়া যেত তাহলে আসলে এই ক্ষতিটার মুখোমুখি আসলে হতে হতো না। এবং কৃষকরা বলেছেন যে এই ধরনের গরম আসলে তারা অতীতে কখনো দেখেননি। যদিও বা গত প্রায় এক সপ্তাহ ধরে বেশ খানিকটা বৃষ্টি হচ্ছে, আজকেও খানিকটা মেঘলা আকাশ, আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক আম এখন পর্যন্ত গাছে কিন্তু আছে। চাষিরা বলেছেন যে এই ফলনটাও যদি শেষ পর্যন্ত ঠিকঠাক থাকে, কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ, ঝড় কিংবা শিলাবৃষ্টি এই ধরনের কিছু না হয়, তাহলে আসলে এটা দিয়ে তারা আসলে পুষিয়ে নিতে পারবেন। পাশাপাশি আপনার কাঁঠালের ক্ষেত্রেও তাই। কাঁঠাল কিন্তু আপনি জানেন যে এটি তো আসলে খুব সহসায় গাছ থেকে পড়ে যায় না কিংবা ক্ষতিগ্রস্ত হয় না। এটি আসলে বেশ ভালো ফলন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কাঁঠাল ধরেছে। একটাই বাগানে আসলে মূলত আম, কাঁঠাল এবং অন্যান্য বেশ কয়েকটি ফসল আমরা দেখেছি এখানে চাষ হয়েছে এবং প্রচুর সংখ্যক কাঁঠাল ধরেছে। যদিও বা আপনি জানেন যে কাঁঠাল একদমই মৌসুমের শেষ নাগাদ আসলে ওঠে, এটি অনেক পরে আসলে পাকে আর কি গাছ থেকে, যার কারণে এটি অনেক পরে ওঠে, হয়তো এটি আরো উঠতে খানিকটা সময় লাগবে। তবে এখানকার যারা প্রশাসন আছেন তারা আসলে মূলত নওগাঁর আম কবে উঠবে না উঠবে সেটির একটি তালিকা তারা করে দিয়েছেন। যেমন বলা হচ্ছে যে গুটি জাতের যে আমগুলো সেগুলো আসলে মূলত উঠবে হচ্ছে 22 মে থেকে, গোপালভোগ যে আম সেটি 30 মে থেকে উঠবে, ক্ষীরসাপাত এবং হিমসাগর এটি আসলে একটু লেট ভ্যারাইটি, এটি 2 জুন থেকে উঠবে বলে এখানকার প্রশাসন জানিয়েছে। নাগফজলি 5 জুন, ল্যাংড়া আম এবং হাড়িভাঙ্গা আম 10 জুন থেকে। মোটামুটি এইভাবে আমগুলো কিন্তু ধীরে ধীরে উঠতে থাকবে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে নওগাঁর আসলে হাট বাজারগুলোতে এখনই আম দেখা যাচ্ছে, যদিও বা এ নিয়ে আসলে যারা ভোক্তা সাধারণ আছেন তাদের মধ্যে কিন্তু খানিকটা আসলে বিভ্রান্তি তৈরি হয়েছে যে যেহেতু প্রশাসন থেকে এখন পর্যন্ত আম সংগ্রহের আসলে দেরি আছে, সেই জায়গা থেকে বাজারে যেহেতু অগ্রিম আম নামতে শুরু করেছে, সেই আমগুলো কতটুকু পরিপক্ক কিংবা খাবার উপযোগী কিংবা আসলে ভালো কিনা সে বিষয়ে আসলে প্রশাসনকে নজরদারি করবার একটা দাবি জানানো হয়েছে। হারুনুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচুর বাজারের খবর আমরা জানছিলাম। এবারে সকাল সকাল একটু গান শুনলে মন্দ হয় না। চলুন তবে দেরি না করে চলে যাই গাইবান্ধায়। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সঙ্গীত শিল্পী শাহ মশিউর রহমান। মশিউর রহমান, শুভ সকাল। আমাদের কোন গানটি শোনাচ্ছেন আপনি? আমি নজরুলের একটা বর্ষার গান গাইব, শাওন আসিল ফিরে সে ফিরে এলো না। আমার সঙ্গে সহশিল্পী আছে মাহমুদ ইসলাম মহাপত, শুরু করুন। উনি তবলায় সহযোগিতা করবেন। শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, বর্ষা ফুরায়ে গেল আশা তবু গেল না, শাওন আসিল ফিরে সে ফিরে এলো না, শাওন আসিল ধানি রং ঘাগরি মেঘ রং করোনা, ধানি রং ঘাগরি মেঘ রং করোনা, পড়িতে আমারে মাগো অনুরোধ করোনা, কাজরি কাজরি পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ এলো না, মা এলো না, শাওন আসিল সে ফিরে এলো না, শাওন আসিল
বসে পাখার মতো উড়ু উড়ু করে মন, উড়ু উড়ু করে। মশিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকালটাই যেন পরিপূর্ণ হয়ে গেল। দর্শক, আমরা গান শুনছিলাম। সকাল সকাল এমন সুন্দর গান শুনে সকালটা শুরু করার চেয়ে আর কি ভালো হতে পারে। আমরা আবারও গানে ফিরবো, কিন্তু এই মুহূর্তে সময় হলো কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, আজ সকাল থেকে ঢাকাতে বেশ সুন্দর ঝলমলে রৌদ্রোজ্জ্বল একটা সকাল আমরা দেখছি। চলুন একটু আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা জেনে আসি ঢাকা সহ অন্যান্য জেলাগুলোতে আজ কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে সারা দিন জুড়ে। সেই পূর্বাভাসগুলো তো জানবো, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জেনে নেব। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 34.7 এবং সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.0 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 31.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 33.6 এবং সর্বনিম্ন 25.0 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 31.8 এবং সর্বনিম্ন 26.0 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 33.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায় 21.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 34.7 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনার অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া বার্তাটি জানছিলাম। এবারে যেমনটি কথা দিয়েছিলাম, আমরা আবারও ফিরবো গাইবান্ধায়, ফিরবো সঙ্গীত শিল্পী শাহ মশিউর রহমানের কণ্ঠে গান শুনতে। মশিউর রহমান, আমরা আবারও ফিরে এলাম আপনার কাছে। এবারে কোন গানটি আমরা শুনবো? এবারে আমি নজরুলের তোমারই আমি চাহিয়েছি প্রিয়, শতরূপে শতবার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার। জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিশাপ। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার। জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিশাপ। তোমারে আমি চাহিয়াছি প্রিয়। বনে তুমি যবে ছিলে বনফুল, গেছিনু গান আমি বুলবুল। বনে তুমি যবে ছিলে বনফুল, গেছিনু গান আমি বুলবুল। ছিলাম
জনমে চলে তাই মোর অনন্ত অভিশাপ। তোমারে আমি চাহিয়াছি প্রিয়। মশিউর রহমান, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা গান শুনছিলাম, এবারে একটা মায়ের সংগ্রামের গল্প আমরা শুনব। মায়েদের সংগ্রামগুলো হয়তো এক একজনের এক এক রকম, কিন্তু অনুভূতির জায়গাগুলো কোনো এক জায়গায় মনে হয় একই রকম। এমনই একটা আমরা গল্প শুনব সন্তানদের একটু ভালো রাখতে 30 বছর ধরে টানছে ময়লার গাড়ি, নিজের কথা চিন্তা না করে কাজ করছেন দিনরাত। শেষ বয়সে এসেও কেন এত কষ্ট করছেন এই মা, শুনবো সুলতান মাহমুদ কনিকের রিপোর্টে। ছবি তুলেছেন নাজমুস সাকিব। একজন সংগ্রামী মা, বয়স তার 60 পেরিয়েছে, তবু মুক্তি মেলেনি কর্ম থেকে। 3 যুগ আগে হারিয়েছেন স্বামীকে, এরপর 4 সন্তান নিয়ে শুরু বেঁচে থাকার লড়াই। ময়মনসিংহ শহরের চরপাড়ায় বিভিন্ন ক্লিনিক আর বাসাবাড়ির ময়লা পরিষ্কারের কাজ করেন। বিনিময়ে যা পান তা দিয়ে চলে আমেনার সংসার। মানুষের বাসা বাসা কাম করলাম, মাটি টানলাম, ইট টানলাম, টাইনা টুন্না আমার এই ছেলে মেয়ে করে লেখাপড়া শিখাইলাম, শিখাইয়া এই কাজে ঢুকছি। আমার মেয়ে করে খাওয়াইবার পাই দিয়াল নুনুট কি খাওয়াইবার পাই। যদি বেতন যখন পাই তখন আমার অনেক করি না, আমার এই বেতন দিয়া আমার মেয়ে করে একটু মাছ এনে দিই, একটু মাংস এনে দিই। সন্তানদের বিয়ে দিয়েছেন, হয়েছে নাতি নাতনি। এক মেয়ে স্বামী পরিত্যক্তা, তাদেরও দায়িত্ব পড়েছে বৃদ্ধ মানুষটির কাঁধে। সন্তানের লাগে তো আমার সব, আমার সন্তানটি যদি বালা থাকে আমিও বালা বাবা, আমার আর কিছু লাগে না। আমি মরলেও যে আমি শান্তিতে মরা ভাই, আমি এইটাই চাই, আর কিচ্ছু চাই না। চরপাড়া এলাকায় পরিবারের 4 সদস্য নিয়ে ভাড়া থাকেন আমেনা। সন্তানদের সুখের জন্য আজন্ম পরিশ্রমী মানুষটির আক্ষেপ সরকারি কোনো সুযোগ সুবিধা না পাওয়ার। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। দর্শক, চলে এলাম আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। শেষের ওই সময়টাতে আবারও পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শেষ করছি আজকের সকাল। দেখা হবে নতুন পর্বে, নতুন সব আয়োজন নিয়ে। সবাইকে শুভ সকাল।